আপনারা জানেন যে এই আসিয়ার ইস্যুটা নিয়ে পুরা বাংলাদেশ এখন উত্তাল এবং আমি মনে করি যে এই ইস্যুটা শুধু একটা জাতীয় ইস্যু না, এটা মানে যুগে যুগে এটা একটা মানে এমন একটা ইস্যু যেটা মানুষের মনুষ্যত্বকে কাঁপিয়ে দেয়, এমন একটা ইস্যু। মানে এই বিষয়ে কিছু বলতে গেলে মানে মনের মধ্যে যে এমন একটা অনুভূতি হয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। একজন নারী হিসাবে এবং সর্বোপরি একজন মানুষ হিসাবে এই আসিয়ার ঘটনাটা এতটাই মর্মান্তিক, এতটাই ভয়াবহ, হ্যাঁ, এবং যেটা কখনোই আমাদের কাম্য না। এবং দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনার কারণে একজন মানে বাবা মা, বিশেষ করে একজন মা যখন তার কন্যা সন্তান হয় তখন শিউরে ওঠে, কন্যার ভবিষ্যৎটা চিন্তা করে যে কি হবে, একটা অনিরাপত্তায় ভোগে তার কন্যা সন্তানকে নিয়ে। তো আর আসিয়ার ক্ষেত্রে আমি বলবো যে অনেকগুলা ইস্যুস আছে এই আসিয়ার ক্ষেত্রে বলার মতন। একটা তো হচ্ছে যে এই যে একটা সামাজিক নিরাপত্তা অভাব, হ্যাঁ, সামাজিক শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার অভাব। আমরা যেভাবে আমাদের মেয়েদেরকে শিক্ষা দিই চলাফেরার ক্ষেত্রে বা হচ্ছে যে বিভিন্ন কিছু শেখাই, কজন মা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তিনি তার পুত্র সন্তানকে মেয়েদের রেসপেক্ট করতে, মেয়েদের দিকে শ্রদ্ধা নিয়ে তাকাতে শেখান? মেয়েদেরকে আমরা একটা পরিবারে মেয়েদের উপর যতটা বাইন্ডিংস দেই, যতটা কিছু আরোপ করি, কিন্তু পুত্র সন্তানকে আমরা কিছুই ওরকম নৈতিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম একটা সিরিয়াস নই, যে কারণে দেখা যায় যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষের মূল্যবোধের চরম অবক্ষয়। না হলে আসিয়া মতন একটা ছোট্ট শিশু, সে তো শিশু, তার প্রতি এরকম একটা যৌন দৃষ্টিতে মানুষ কেন তাকাবে? কেন? এটা হচ্ছে কি একেবারেই মানে নৈতিক চরিত্রের অবক্ষয় এবং অ্যাজ এ হোল পুরো সমাজের অবক্ষয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি বলবো যে এই যে ধর্ষণের মামলা, আপনারা অবাক হবেন যারা আদালতে বিচরণ করেন, তারা জানেন যে এই যে ধর্ষণ মামলাগুলো 80% ক্ষেত্রে এই মামলাগুলো হচ্ছে প্রহসনের মামলা। দেখা যাচ্ছে যে অনৈতিকভাবে দুজন প্রেমিক প্রেমিকা একসাথে অবস্থান করছেন, হ্যাঁ, যেই দুজনের মধ্যে কোনো কারণে বনিমলা হলো না, সাথে সাথে একটা প্রতিশোধ পরায়ণ হয়ে বা প্রতিহিংসা পরায়ণ হয়ে মামলা চুকে দিল ছেলেটির বিরুদ্ধে, তাকে ধর্ষণ করা হয়েছে। অথবা এমন কিছু কমার্শিয়াল সেক্স ওয়ার্কার আছে, টাকার অঙ্কে বনিবনা হলো না, সে একটা মামলা চুকে দিল, আমাকে ধর্ষণ করা হয়েছে। কোনো সময় এই মামলাটি ব্ল্যাকমেইল করার ইস্যু হিসেবে ব্যবহৃত হয় কোনো এই মামলা। তাহলে সেক্ষেত্রে বলেন এই সব কারণে ধর্ষণের মতো এই ভয়াবহ মামলার গুরুত্ব কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আইনকে নমনীয় করে রাখতে হচ্ছে এবং কঠোরভাবে ব্যবস্থাটা নেওয়া যাচ্ছে না। এই সব আজাইরা বলবো আমি এটাকে, প্রহসনের আজাইরা ধর্ষণ মামলার জন্য আসল ধর্ষিতা, আসল ভিকটিম, হ্যাঁ, তারা ন্যায় বিচার পাচ্ছে না। এবং যারা খারাপ, যারা ধর্ষক, এইসব ধর্ষকরা সুন্দর করে আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। কেন? এই ধরনের প্রহসনমূলক মামলা করার জন্য, মামলাগুলোর জন্য। তো আমি বলবো যে এই ধরনের থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে তো অবশ্যই এমন করতে হবে যে মানুষ এই ধরনের একটা চিন্তা করতেও, মাথার মধ্যে আনতেও ভয় পায়, শিউরে ওঠে যে না, এটা করলে এটার পরিণতিটা এরকম ভয়াবহ হবে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলে মানুষ একটাবার হলেও ভাববে এবং সেটা কার্যকরও করতে হবে। যে আমি মৃত্যুদণ্ড দেওয়া হলো, সে কয়েকদিন পরে জামিনে বের হয়ে চলে গেল না। আইনজীবীদেরকে আমি অনুরোধ করব এই ধরনের নৃশংস ধর্ষণ মামলার পক্ষে যে মানে আসামির পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ান, হ্যাঁ। তো এই সবগুলো ব্যাপারের উপর মানে এমফাসিস দিতে হবে, সবগুলা ব্যাপার। এবং সেই সাথে যে মানে অবাধ যেগুলো মানে দেখা যাচ্ছে যে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিচরণটা খুব বেশি, তাদের সন্তানরা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি দেখছে এটাকে মনিটর করতে হবে। যে বাবা মাদের মনিটর করতে হবে তার ছেলে সন্তানটি বা তার মানে
কি দেখছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মনে রাখতে হবে যে ধর্ষণ কিন্তু শুধুমাত্র ছেলেরাই কিন্তু করে না। অনেকেই হয়তো জানেন না যে মানে আলোচিত নৃশংস নির্মম বেশিরভাগ ধর্ষণ মামলায় যারা আসামি তাদের মধ্যে নারীও আছেন। দেখা গেছে যে নারী, এমনকি এমনও আছেন যে নারী সেই ভিকটিমকে চেপে ধরে রেখেছেন, ধর্ষণকারীরা ধর্ষণ করেছেন, এরকমও ঘটনা আছে। হ্যাঁ, কারণ অনেকেই হয়তো জানেন না। আজকে তো তার এক প্রকার তার মার কাছ থেকেই মানে হেনস্থার শিকারটা হলো, তার মাই তো তাকে দিয়েছিল নাকি শুনলাম। না, এখন হচ্ছে যে আমি আসিয়ার ক্ষেত্রে এটা হয়েছে কিনা আমি এটা জানি না, কিন্তু অনেক অনেক, যেমন আমি বলবো যে নুসরাত ধর্ষণ হত্যা, মানে এরকম আরও অনেক মামলা আছে যেখানে, এমনকি কলকাতায় একটা ধর্ষণ মামলা, একটা ডাক্তার মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। হ্যাঁ, যেটা নিয়ে পুরো কলকাতা তোলপাড় হয়েছিল, হ্যাঁ, এবং সেখানে কিন্তু ওই চিকিৎসক মেয়েটির হাত চেপে ধরে রেখেছিল তারই এক নারী কলিগ। তাহলে বলুন আপনারা যে ধর্ষণ মামলায় কিন্তু শুধু পুরুষ তাই না, এখানে অনেক মহিলাও দাঁড়িয়ে আছে। এবং আমি কারাগারে এরকম সাজাপ্রাপ্ত অনেক কয়েদিকে দেখেছি যারা কিন্তু এই মামলায় এসেছে। প্রথম খুব অবাক লাগতো যে আরে ধর্ষণ মামলা, অথচ সে সাজাপ্রাপ্ত। তারপর যখন তার মুখ থেকে ঘটনা শুনেছি শিউরে উঠেছি। তো আমি বলবো যে সবগুলা বিষয়ের প্রতি আলোকপাত করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে পোশাক। অনেকেই বলেন একটা নারী যখন ধর্ষণ হয় তখন হচ্ছে যে নারীর চালচলন এবং পোশাকের দিকে ইঙ্গিত করেন, হ্যাঁ, যে তার পোশাকের জন্যই। তাহলে আজকে এই 8 বছরের মেয়েদের ক্ষেত্রে তারা কি বলবেন? তারা কি তার চালচলন এবং বাচ্চাটির পোশাকের দিকেই আঙ্গুল তুলবেন? তা আমার মনে হয় যারা এই ধরনের কথাবার্তা বলেন তার আসলে একটা অজুহাত তৈরি করেন এই নৃশংস অপরাধের পক্ষে। তো আমি মনে করি তাদেরকেও মানে নিজের মানসিকতা পরিবর্তন করা উচিত। আর শেষ পর্যন্ত আরেকটা ব্যাপার বলতে চাই যে কিছু কিছু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্টে, অনেক নারীর পোস্টে নারী এবং পুরুষের অশ্লীল কমেন্টস দেখে বোঝা যায় যে এরা প্রত্যেকে পোটেনশিয়াল ধর্ষক, পোটেনশিয়াল রেপিস্ট। কারণ যারা এ ধরনের অশ্লীল কমেন্ট করতে পারেন তারা সুযোগ এবং সুবিধা পেলে ধর্ষণ করতেও দ্বিধা করবেন না। তা আমার মনে হয় প্রত্যেকটা বিষয়ের প্রতি এমফাসিস দেওয়া উচিত এবং সর্বোপরি এমন একটা মানে সুস্থ পরিবেশ, সুস্থ আইনি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার একটা থাকা উচিত, আবহ থাকা উচিত, যাতে এ ধরনের ঘটনা এটাই শেষ হয় আর কখনো এ ধরনের ঘটনা না ঘটে। এই যে আইনজীবীরা মানে পক্ষে গিয়ে লড়ছেন, তাদেরকে সেই হিসেবে কি বলবেন আপনি? আসলে এখন আপনি যে প্রশ্নটা করেছেন এটা কিন্তু মানে আইনজীবীদের মানে এটা হচ্ছে কিন্তু দুই ধরনের মানে এটা আনসার করা যায়। একটা হচ্ছে মানবাধিকার, যদি আপনি চিন্তা করেন, একটা মানবাধিকারের কথা চিন্তা করলে বলা যেতে পারে যে প্রত্যেকটা আসামি একজন আইনজীবী পাওয়ার অধিকার রাখেন। কিন্তু আমি যদি মানবতার দিক চিন্তা করি তাহলে আমার মনে হয় যে এ ধরনের আসিয়ার মতো ঘটনা মানে ঘটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো আইনজীবীর দাঁড়ানো উচিত না। এখন ব্যাপারটা আসলে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে, কিছু মানবাধিকারের দিক থেকে বলতে গেলে একরকম হয়ে যায়, আবার মানবতার দিক থেকে বললে একরকম হয়ে যায়। আবার আমি কিন্তু আবার আপনাকে বলেছি যে অনেক মামলা, বৃহৎ অংশ আছে ধর্ষণের প্রহসনমূলক মামলা। হ্যাঁ, তো সেই মামলায় আবার তখন আইনজীবী কি দাঁড়াতে পারবেন কি পারবেন না, সেটাও কিন্তু একটা বিষয় হয়ে যায়। তা আমি বলবো যে এই ধরনের প্রহসনমূলক মামলার কারণে কিন্তু সবগুলো সেক্টর কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আসলে নারীদের জন্য তো একটা মানে নিরাপদ পরিবেশ, এটা কিন্তু এমন না যে শুধু আমাদের মতন মানে দেশেই নেই, এটা কিন্তু ঠিক না। মানে আমেরিকার মতো দেশেও কিন্তু ধর্ষণ হচ্ছে, অবশ্যই হচ্ছে। হ্যাঁ, তো এখন নিরাপত্তাহীনতায় তো মানে এটা ডিপেন্ড করে। আমি বলবো না যে এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আগে আমি খুব নিরাপদ ছিলাম, এটাও বলবো। নারীদের জন্য পৃথিবীটা, শুধু বাংলাদেশ না, পৃথিবীটা এখনো ওরকমভাবে বাসযোগ্য নয়, এটাই আমি বলবো। আচ্ছা, একটু জানতে চাই, বিয়ে করেছেন,
এই যে বাচ্চারা ধর্ষিত হচ্ছে, সেই হিসেবে সন্তান নেওয়ার ইচ্ছা আছে কিনা আপনার? এখন সন্তান তো পৃথিবীতে আসবেই, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কন্যা সন্তান যখন হয় তখন কিন্তু একটু হলেও বাবা মা তো মন থেকে যেদিন আলহামদুলিল্লাহ বলতে পারবেন সেদিনই আমি মনে করি যে আমি মনে করবো যে পরিবেশটা নারী বান্ধব। কারণ সবসময় প্রথম দিন থেকে যেদিন একজন কন্যা সন্তান হয় সেদিন থেকে বাবা মা টেনশনে পড়ে যায় যে মেয়েটির নিরাপত্তা। এবং কেউ যদি আপন বোনের স্বামীর কাছেও নিরাপদ না হয়, আপন বোনের শ্বশুর একটা বয়স্ক লোক তার কাছেও নিরাপদ না হয়, তাহলে সে নিরাপত্তা কার কাছে খুঁজবে? কারো কাছেই তো সে নিরাপদ না। কোথায় যাবে সে? কার কাছে? একটা মেয়েকে, একটা মানে কন্যা সন্তানকে বাবা মা কাকে দিয়ে স্কুলে পাঠাবেন? বাবা মা চাকরি করতে গেলে কন্যা সন্তানকে কোথায় রেখে যাবেন? কার কাছে রেখে যাবেন? একদম চরম অনিরাপত্তা। তো আসলে এগুলো কিন্তু আমি সবসময় বলি যে আইন করে সব কিছু বন্ধ করা সম্ভব না। সর্বক্ষেত্রে পারিবারিক সামাজিক শিক্ষা সব কিছুই কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। গতকাল ঢাকা ভার্সিটির একজন মেয়ে স্টুডেন্ট বলছিলেন যে আমি কখনো সন্তান নিব না, কারণ এই দেশে এই পুরুষ শাসিত সমাজে যদি সন্তান নেই, আমার কন্যা সন্তান হলে এর দায়ভার কে নেবে? এই দায়িত্ব কার? তিনি বলেছিলেন, ভিডিওটা আমাদের চ্যানেলে ভাইরাল হয়েছিল। একটু জানতে চাই আপনার অনুভূতিটা আসলে। না, আমি এটার সাথে একমত না। সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে সন্তানই নিব না। এই মেয়েটা হেনস্থা হয়েছিলেন ক্লাস 5 এ পড়া অবস্থায়। প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম ছোট বড় এরকম ঘটনা আছে যেখানে মেয়েরা অল্প বিস্তর হেনস্থা হয়। আপনি দেখেন না, আমাদের ঢাকা শহরে গাছোয়া মার্কেট, মানে গাউসিয়া মার্কেট বলে একটা মার্কেট, সেই মার্কেটে গেলে গায়ের ছোঁয়া বাঁচিয়ে কয়জন ফিরতে পারে? কেউই ফিরতে পারে না। সেটা একটা মহিলাদের মার্কেট, তারপরে সেখানে পুরুষরা এ ধরনের অশ্লীল কার্যকলাপ করে। আপনি পদে 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 একটা মেয়ে একটা বাসে উঠলে দেখা যাচ্ছে সেখানে মেয়েটির নিরাপত্তা নেই। প্রত্যেকটা জায়গায় বেশিরভাগ সময় কি করে মেয়েরা? আচ্ছা ঠিক আছে, চুপ করে থাকি, কারণ সে যদি ওখানে কিছু বলে, প্রতিবাদ করে, তখন তারই বদনাম হয়। হ্যাঁ, তারই বদনাম হয়। ব্যাপারটি আবার ভিডিও করে করে ফেলে কেউ, এটা আবার মিডিয়াতে চলে যায়। লজ্জা সংকোচে সে শুধু পড়ে না, তার পরিবারও পড়ে। এবং আগের দিনে তো এমন হতো যে যেই পরিবারে যে মেয়েটি ধর্ষিতা হতো তারা এটা গোপন করে রাখতো। কেন? সেই মেয়েটির আর কখনো বিয়ে হবে না, তার পরিবার সমাজে বসবাস করতে পারবে না। এখন না মিডিয়ার কল্যাণে মানুষ এটা জেনে ফেলে। তো আমি বলবো যে মেয়েদের জন্য সৃষ্টির আদিকাল থেকে কোনোদিনই পরিবেশটা সুন্দর সুখকর ছিল না। এটা কি সবচেয়ে বড় হচ্ছে যে মানে আমি মনে করি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মানসিকতার পরিবর্তন, পারিবারিকভাবে সেটার উদ্যোগ নিতে হবে, এবং আইনের সঠিক প্রয়োগ এবং শাস্তির বাস্তবায়ন। হ্যাঁ, একটা শাস্তি দেওয়া হলো কিন্তু সেই শাস্তির বাস্তবায়ন হলো না, দুদিন পরে সে জামিনে বের হয়ে চলে গেল, সেক্ষেত্রে তো এটাতে কেউ ভয় পাবে না। হ্যাঁ, আমার মনে হয় এই ধর্ষণটাকে অজামিনযোগ্যই করা উচিত। একদম। ডক্টর সাবরিনা কখনো হেনস্থার শিকার হয়েছিলেন কিনা? আসলে আমি মনে করি যে আমি যে মামলায় যখন কারাগারে যাই তখন যেভাবে আমাকে মন্তব্যের মাধ্যমে, বিভিন্ন মন্তব্যের মাধ্যমে মানুষ কিন্তু শুধু শারীরিকভাবেই ধর্ষিত হয় তা না, তার আত্মাও ধর্ষিত হয়, তার চরিত্রকেও ধর্ষিত করা হয়। হ্যাঁ, তো যেইভাবে নোংরাভাবে করা হয়েছিল, আমি তো মনে করি যে এটাও কোনো অংশে ধর্ষণের চেয়ে কম না। মানুষ যদি শারীরিকভাবে ধর্ষিত হয় অনেক সময় সে সেটা গোপনও করে রাখতে পারে, কিন্তু যখন মানুষকে, একটা মেয়েকে এরকম পাবলিকলি এমনভাবে নোংরাভাবে করা হয় তখন কিন্তু সে সেটা গোপনও করে রাখতে পারে না। তো বলবো যে হেনস্থার শিকার আমরা সবসময় সর্বত্রই হই, এবং নারীদের জন্য এই বাংলাদেশ কেন, এই উপমহাদেশ কেন, এই পুরো বিশ্বটাই এখন পর্যন্ত নারী বান্ধব না। আচ্ছা, এই পুরুষ শাসিত সমাজে নারীদের মানে অবহেলার মূল কারণটা কি আসলে? পুরুষ শাসিত সমাজ মানে কি, আমি কিন্তু সবসময় পুরুষদেরকে দায়ী করি না। আমি তো বললাম যে ধর্ষণের মতো মামলাটাকে প্রহসনের মামলা বানিয়েছে কারা? নারীরাই তো। এই যে এমন অনেক
এমন অনেক মামলা আছে যেখানে আমি উল্লেখ করছি যেটা খুব পরিচিত আপনাদের কাছে, নুসরাত যে মাদ্রাসার যে শিক্ষার্থীটা ছিলেন, সেখানেও কিন্তু নারী আছেন এবং তার মৃত্যুদণ্ড হয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু নারীরা পিছিয়ে নেই, এই ধরনের অপকর্মে নারীরাও আছেন। তাহলে আমি শুধু পুরুষ শাসিত বলে একেবারে পুরুষতান্ত্রিক সমাজকে আমি দোষ দিতে পারিই না। হ্যাঁ, তো এখানে নারী পুরুষ উভয়েরই দায় আছে, দায়বদ্ধতা আছে, এবং সেই জন্যই দায়িত্বও আছে। মানে এটা কার্যকর কেন হচ্ছে না? আমরা অনেক বড় বড় মনীষীদের দেখেছি এর বিরুদ্ধে নারীদের সম্মানের জন্য অনেক আন্দোলনও করেছেন, কিন্তু সেটি এখনো পর্যন্ত কিন্তু কার্যকর হচ্ছে না। নারীদের সম্মান করা বা নারীদেরকে অবজ্ঞা না করা, এই বিষয়গুলো এখনো কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। এটা কিসের অভাব বলে আপনি মনে করেন? আসলে আমি মনে করি যে ধর্মীয় এবং গিয়ে নৈতিক শিক্ষার অভাব। হ্যাঁ, কেউ যদি অ্যাকচুয়ালি ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় আসলে শিক্ষিত হয়, তাহলে কিন্তু সে এমনটা করবে না। হ্যাঁ, আমার এটা মনে হয়। আর পারিবারিক শিক্ষাটা কতটুকু গুরুত্ব আসলে আমাদের বাংলাদেশে? প্রথম শিক্ষা গিয়ে কামস ফ্রম ফ্যামিলি। হ্যাঁ, এবং মাকে অবশ্যই, এবং যে সন্তানটি মাকে পরিপূর্ণভাবে শ্রদ্ধা করে, সে কিন্তু একটা বাইরের মেয়েকে, আমি মনে করি যে তার মা বোনকে শ্রদ্ধা করে, সে কোনো বাইরের নারী, ইভেন সেই নারীটি যদি কমার্শিয়াল সেক্স অফ ওয়ার্কারও হয়, তাকেও কিন্তু সে হেনস্থা করতে পারবে না। হ্যাঁ, সে নারী যেমনই হোক না কেন, তাকে কিন্তু সে হেনস্থা করতে পারবে না যদি তার একটা পারিবারিক শিক্ষা থাকে। আমি এটা মনে করি। বাংলাদেশের সকল মায়েদের জন্য কি উপদেশ থাকবে আপনার? শেষ কোশ্চেন। আমার যেহেতু আমরা বলি যে মাতৃভাষা, মার কাছ থেকে কিন্তু বাংলা ভাষাটা প্রথম আমরা শিখি, একদম শিশুকাল থেকে, জন্মলগ্ন থেকে, ঠিক না? তো সেদিক থেকে মার উদ্দেশ্যে কি বলা আছে ডক্টর সাবরিনার? ছেলেদের মায়েদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার ছেলেকে এমনভাবে শিক্ষা দিন যে সে অন্য মেয়েদের দিকে শ্রদ্ধা নিয়ে তাকায়। হ্যাঁ, এটাই বলবো আমি। এবং আর মেয়েদের মাকে আমি বলবো যে কখনো মেয়ের মাদেরকে আমি বলবো, আমি আবার রিপিট করছি, মেয়ের মাদেরকে আমি বলবো কখনো আপনার মেয়েকে, কন্যা সন্তানকে দিয়ে অন্য কাউকে বিশ্বাস করবেন না। কাউকে না, কারো কাছে আপনার কন্যা নিরাপদ না, কারো কাছে আপনি আপনার কন্যাকে দিবেন না, কখনো না।